তো আটকে রাখছে, ঘর নাই, বউ নাই, চাল নাই। ক্লাস দিই 8:30 9টার ক্লাস। আপনারা কি আছেন? এখন ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে এটা বুঝলাম। এখানে লিখছি রিপ্যারেশন মানে ক্ষতিপূরণ, যুদ্ধের ক্ষতিপূরণ চুক্তিকে বলা হয় রিপ্যারেশন। সিজফায়ার মানে যুদ্ধবিরতি, আর্মিস্টিস মানে আত্মসমর্পণ চুক্তি। এই তিনটা লিখে নেন। আর প্রথম বিশ্বযুদ্ধের অনানুষ্ঠানিক সমাপ্তি হলো 11 নভেম্বর 1918। 11 নভেম্বর 1918 অনানুষ্ঠানিক সমাপ্তি। আনুষ্ঠানিক সমাপ্তি কিন্তু আমরা এখনো ওখানে যাই নাই, আনুষ্ঠানিক সমাপ্তি আরো পরে হবে। ভালো দেখেন না, ক্লিয়ার বুঝবো? দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের আমি আগেও বলেছিলাম এখানে কারণ ইম্পর্টেন্ট না, প্রেক্ষাপট ইম্পর্টেন্ট না, প্রেক্ষাপট ইম্পর্টেন্ট না, এটা সমাপ্তি ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফলাফল, যেখান থেকে 35 এবং 36 মধ্যে প্রশ্ন আসছে। ফলাফল বা ইম্প্যাক্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। ফলাফল যদি চিন্তা করেন, প্রথম বিশ্বযুদ্ধ যদি না হইতো পৃথিবীতে অনেক কিছু ঘটতো না। যেমন রুশ বিপ্লব, আপনি দেখেন রুশ বিপ্লবের কনসেপ্টে আসতো না। রুশ বিপ্লব, আপনার বেলফোর ঘোষণা, এটাও প্রথম বিশ্বযুদ্ধ না হলে এই ঘোষণা আসতো না। তারপরে আপনার যুগোস্লাভিয়া নামে একটা রাষ্ট্র, এটা গঠিত হইতো না। সোভিয়েত ইউনিয়ন, এটাও গঠিত হইতো না। প্রথম বিশ্বযুদ্ধ না হলে প্রুশিয়া সাম্রাজ্যের পতন হইতো না। প্রথম বিশ্বযুদ্ধ না হলে রোমান সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্যের পতন হতো না। এই বিশ্বযুদ্ধ না হলে অস্ট্রো হাঙ্গেরি নামে দুটি স্বাধীন রাষ্ট্র হইতো না। এই যুদ্ধ না হলে দ্বিতীয় ভার্সাই সন্ধি হতো না। দ্বিতীয় ভার্সাই সন্ধি না হলে কিন্তু আপনার জাতিপুঞ্জ হইতো না। এই বিশ্বযুদ্ধ যদি না হইতো তাহলে আলটিমেটলি আপনার লৌকর্ণ চুক্তি হতো না। প্যারিস প্যাক্ট, যেটা 1928-এ হয়, অনাগ্রাসন চুক্তি, এটা হইতো না। এবং মহামন্দা, যেটা 1929 সালে হয়েছিল, এই মহামন্দা প্রথম বিশ্বযুদ্ধের ফল। মানে সর্বোপরি প্রথম বিশ্বযুদ্ধ না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইতে হলে আগে তো একটা যুদ্ধ হইতে হবে। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ না হলে হইতো না। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরো ইম্প্যাক্ট কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে শাস্তি দেওয়ার কারণে তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়। সো প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল অনেক অনেক গভীর এবং দীর্ঘ আলোচনা, আমরা খুব ঠান্ডা মাথায় এই ফলাফলটা দেখে নেব, ঠিক আছে? ফলাফল, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। এই ফলাফলের মধ্যে আমরা 1 নাম্বার, সেটা হলো পিস ডিক্রি। পিস ডিক্রি, এটা থেকে প্রশ্ন আসে না, বাট এই ইম্প্যাক্টটা বোঝার জন্য পিস ডিক্রিটা জানতে হয়। পিস ডিক্রি 1917, ভ্লাদিমির লেনিন, ভ্লাদিমির লেনিন, ইলিচ লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন। এর বিষয়বস্তু হলো প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়ার নাম প্রত্যাহার, সোভিয়েত রাশিয়ার নাম প্রত্যাহার।
অর্থাৎ 17 সালের পর যত আলোচনা আসবে প্রথম বিশ্বযুদ্ধ কেন্দ্রিক, কোনো আলোচনায় রাশিয়া থাকবে না এবং নাম প্রত্যাহার করে নিয়ে যায়, অর্থাৎ রাশিয়া প্রথম যুদ্ধ থেকে চলে যায়। অর্থাৎ এরপর থেকে যত আলোচনা 18, 19, 20, সেখানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার কোনো নাম আসবে না। তার মানে পিস ডিক্রি বা শান্তি প্রস্তাব, এটা 1917 সালে ভ্লাদিমির পুতিন লেনিন দিয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়ার নাম প্রত্যাহার করা হয়। নাম্বার 2, বেলফোর ঘোষণা। বেলফোর ডিক্লারেশন, বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন, এটা বেসিক্যালি কোনো ঘোষণা না। আমেরিকাকে মার্কিন বলে কেন? এটা প্রথমত হলো সাহিত্যিকদের নাম। সাহিত্যিকেরা তারা মানে ব্যঙ্গাত্মক অর্থে তাদেরকে মার্কিন বলতো। তারপরে এর একটা আলাদা একটা ইতিহাস আছে, ল্যাটিন এবং ক্যারিবিয়ান একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস আছে। তো বেসিক্যালি মেয়ারিকা, আমরা কিন্তু আমেরিকা বলি, আমেরিকা না, এটা হচ্ছে মেরিকা, প্রনাউন্সিয়েশন হচ্ছে মেরিকা। ভ্লাদিমির অর্থ কি? কি কোনো পদবি নাকি? না, ভ্লাদিমির একটা মানুষের নামের অংশ, ভ্লাদিমির। এখন পুতিন ভ্লাদিমির, উনি তো এখন কাকতালি ভাবে ভ্লাদিমির পুতিন হয়েছেন। এর আগে তোমার অনেকেই ছিল, তার নাম তো ভ্লাদিমির ছিল না। জোসেফ স্টালিন ছিল, টোটোস্কি ছিল, ব্রেজনেভ ছিল, তাদের নামের আগে ভ্লাদিমির ছিল না। আচ্ছা, বেলফোর ঘোষণাটা বেসিক্যালি একটা লেটার। এটা বেসিক্যালি কোনো ঘোষণা নেই, এটা একটা লেটার, এটা পত্র, চিঠি একটা। মানে গল্পটা এরকমের, ছোট্ট একটা ইতিহাস দেখেন। এটা হলো ইউকে, এটা ইউকে। এই দেশটার নাম হলো জার্মানি, এখানে হলো ফ্রান্স, ঠিক আছে? জার্মানি আর একটু উপরে, এটা হলো জার্মানি। হয়ে গেছে, হয়ে যাবে। এটা ফ্রান্স, এটা জার্মানি। এখন এইটা হলো বাল্টিক সাগর, আর এই জায়গাটা হলো প্যালেস্টাইন। প্যালেস্টাইনের উপরে যে দেশটা, সেই দেশটা হলো তুরস্ক, মানে অটোম্যান সাম্রাজ্য। আমরা যাতে অটোম্যান এম্পায়ার বলি বা অটোম্যান সাম্রাজ্য বলি, এই অটোম্যান সাম্রাজ্যেরই একটা অংশ ছিল প্যালেস্টাইন। এখানে আরো দেশ আছে, আমরা দূরে লিখি, নয়তো মনে করবেন যে সীমান্ত দেশ মনে হয়। এটা প্যালেস্টাইন, এটা অটোম্যান সাম্রাজ্য। অটোম্যান প্যালেস্টাইন তখন ওয়াজ দ্য পার্ট অফ অটোম্যান এম্পায়ার। তো কি হলো, এটা ফ্রান্স। এখন দেখেন, এই জার্মানির নৌবাহিনী বাল্টিক সাগর দখল করে রাখছে। এখানে ইউবোটস, আগের ক্লাসে বলছিলাম ইউবোটস জার্মান নৌবাহিনী। এই কারণে বাল্টিক সাগর থেকে তিমি শিকার করতে পারছে না ইউকে, কারণ এটা ইউবোটস এর দখলে। এবং এই তিমি শিকার করে, আগে তো আর নিউক্লিয়ার উইপন ছিল না, আগে শুধু কেমিক্যাল উইপন ছিল, তাও ব্যবহার করতো না। শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে 1917 দিকে ব্যবহার করেছিল ইতালি। তো তিমি শিকার করতে ব্যর্থ হওয়ার কারণে ইউকে তাদের অস্ত্র সংকট দেখা দেয়, এবং এই অস্ত্র সংকট দেখা দিলে তাদের যুদ্ধে তাদেরকে, এই ইউকে কে মানে পরামর্শক হিসেবে একজন নৌ প্রকৌশলী আসেন। নৌ প্রকৌশলী, এই নৌ প্রকৌশলীর নাম হলো চিম ওয়াইজম্যান। চিম ওয়াইজম্যান। এবং এই চিম ওয়াইজম্যান নৌ প্রকৌশলী, তিনি কিন্তু একজন ইহুদি। তিনি একজন ইহুদি এবং তিনি একজন জার্মান বংশোদ্ভূত। জার্মান বংশোদ্ভূত। জার্মান জাতিরা তারা কিন্তু ইহুদি বিদ্বেষী আচরণ করে থাকে, এটা তাদের রিলিজিয়ান একটা পারপাস। আমি বলবো যে কেন জার্মানরা ইহুদি বিদ্বেষী ছিল, সেটার একটা আলাদা হিস্ট্রি আছে। এই অটোম্যান সাম্রাজ্য, এটা কি বাংলায় বলে ওসমানীয় সাম্রাজ্য, বাংলা হলো ওসমানীয় সাম্রাজ্য, এটাকে ইংলিশে বলে অটোম্যান। এখন দেখেন, এই চিম ওয়াইজম্যান
নৌ প্রকৌশলী, তিনি একজন জার্মান বংশোদ্ভূত কিন্তু ব্রিটিশ নৌ প্রকৌশলী, তিনি একজন ইহুদি। এই লোকটা এসে এই ব্রিটেনকে এসিটোনের ধারণা দেন, এসিটোন আবিষ্কার করেন। এই এসিটোন কাকে বলে? এটা এক ধরনের বিস্ফোরক। তাহলে এক ধরনের বিস্ফোরক এসিটোন আবিষ্কার করেন চিম ওয়াইজম্যান, এবং এই বিস্ফোরকটার কারণে একটু নিচে নামায় দাও, দেখা যায় না রে। অর্থাৎ এসিটোন আবিষ্কার করেন হলো চিম ওয়াইজম্যান, এবং এসিটোনের এক ধরনের বিস্ফোরক, এটা আবিষ্কার করলে ব্রিটিশ সেনাদের মনোবল বেড়ে যায়, এবং তারা কি করে, এই ব্রিটিশ সেনারা এখান থেকে গিয়ে তারা প্যালেস্টাইন দখল করে 1917 সালে। অর্থাৎ অটোম্যান সাম্রাজ্য তো জার্মানির পক্ষে ছিল, এই জন্য অটোম্যান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইন দখল করছে 1917 সালে। এখানে দখল করার পর এখানে ব্রিটিশ সেনারা অবস্থান করে। অপরদিকে ফ্রান্সের একজন জেনারেল ছিল যার নাম জেনারেল ফচ। এই জেনারেল ফচ ছিল খুবই খুবই কৌশলী, এবং জেনারেল ফচ খুবই, তার স্ট্র্যাটেজি খুবই মানে প্রশংসিত স্ট্র্যাটেজি। আপনারা ইউনিভার্সিটিতে অনেকে ফচ স্ট্র্যাটেজি পড়েছেন, স্ট্র্যাটেজিক স্টাডিজ যারা পড়েন তাদের মধ্যে এই ফচ স্ট্র্যাটেজি অনেক সময় পড়ানো হয়। এখন জার্মানরা কোণঠাসা হয়ে যায়। জার্মানরা কোণঠাসা হয়ে গেলে একদিকে হলো ফচ তার এই অঞ্চলটা প্রভুত্ব কায়েম করে, অপরদিকে ব্রিটিশরা পূর্ব দিকে তারা প্রভুত্ব কায়েম করে, এবং জার্মানরা এই সময় পরাজিত হতে থাকে। একটার পর একটা যুদ্ধে তারা পরাজিত হতে থাকে, এবং আলটিমেটলি চিম ওয়াইজম্যান তার ভাব বেড়ে যায়। কারণ চিম ওয়াইজম্যান তিনি এসিটোন আবিষ্কার না করলে তাদের এই যুদ্ধের সফলতা আসতে পারতো না। এখন চিম ওয়াইজম্যান তাকে একটা সংবর্ধনা দেওয়া হয় লন্ডনে। এই লন্ডনে তিনি একটা সংবর্ধনায় যান, খেয়াল করে শুনবেন। লন্ডন সংবর্ধনায় তাকে বলা হয় যে চিম ওয়াইজম্যান তুমি কি চাও, যে তুমি এসিটোন আবিষ্কার করেছো, আমাদের ব্রিটিশদের মনোবল বাড়িয়ে দিয়েছে, এবং অটোম্যান সাম্রাজ্য থেকে আমরা প্যালেস্টাইন দখল করতে পেরেছি। চিম ওয়াইজম্যান এই সংবর্ধনায় তিনি বলেন আমি কিছু চাই না, আমি চাই প্রমিস ল্যান্ড, আমি চাই প্রমিস ল্যান্ড, এবং সেটা হলো ঈশ্বরের ভূমি। প্রমিস ল্যান্ড হলো ঈশ্বরের একটা প্রতিশ্রুতি ছিল, সেই ঈশ্বরের ভূমি, যেটাকে হিব্রু ভাষায় বলা হয় ইসরায়েল। এই ইসরায়েল শব্দের অর্থ হলো ঈশ্বরের ভূমি, ল্যান্ড অফ গড। এই প্রমিস ল্যান্ড চাই, অর্থাৎ আমি ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাই আমার ইহুদি জনগণের জন্য। আমি ফিলিস্তিনির এখানে একটা পবিত্র ভবন আছে, ওয়েলিং ওয়াল। এই ওয়েলিং ওয়াল যেটা জেরুজালেমে অবস্থিত, এই ওয়েলিং ওয়াল হলো ইহুদিদের পবিত্র ভবন। চিম ওয়াইজম্যান বলে আমি চাই ইহুদিদের পবিত্র ভবন ওয়েলিং ওয়ালে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, আমি ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা চাই, এবং সেটা হবে জেরুজালেমকে কেন্দ্র করে। এবং এই জেরুজালেমকে কেন্দ্র করে ইসরায়েল বা ল্যান্ড অফ গড বা ঈশ্বরের ভূমি, এই ঈশ্বরের ভূমি হবে জেরুজালেমকে কেন্দ্র করে। এই প্রস্তাবটা দিয়েছে হলো চিম ওয়াইজম্যান। এই প্রস্তাব দেওয়ার পর ব্রিটিশ তৎকালীন যিনি পররাষ্ট্র সচিব ছিলেন, ফরেন সেক্রেটারি, তার নাম ছিল মিস্টার বেলফোর, মিস্টার আর্থার বেলফোর। এই আর্থার বেলফোর চিম ওয়াইজম্যানের প্রস্তাবটা শুনলেন, যে চিম ওয়াইজম্যান ইহুদিদের জন্য একটি ঈশ্বরের ভূমি অথবা ল্যান্ড অফ গড অথবা প্রমিস ল্যান্ড খ্যাত ইসরায়েলের দাবি করেন। তখন আর্থার বেলফোর এই লন্ডনের যে ইহুদি যাজক তাকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখেন। চিঠিটা ছিল এরকমের যে মিস্টার যাজক ব্যারন রথচাইল্ড, আপনাকে বলতেছি আপনি বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে প্যালেস্টাইনের জেরুজালেমকে কেন্দ্র করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করুন। এই 1917 সালে তিনি যে চিঠিটা লিখছেন লন্ডন ইহুদি যাজককে উদ্দেশ্য করে, ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে যে চিঠি লিখেছেন, এই চিঠিটাই ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। এবং এই বেলফোর ঘোষণায় প্রথম বিশ্বযুদ্ধের বিগ ফোর বলা হতো চারটা দেশকে, ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইতালি, এই চারটা দেশ তখন ওই চুরিতে অনুমোদন দিয়েছিল।
এবং প্রথম অনুমোদন দিয়েছিল ইউএসএ, তারপর ইউকে, তারপর ফ্রান্স, ইতালি। এই 4টা দেশ অনুমোদন করে। আর সেই বেলফোর ঘোষণার পরে পৃথিবী ঘুমিয়ে যায়, অর্থাৎ তারা আর কোনো চিন্তাই করে না ইহুদি রাষ্ট্র নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে যখন অ্যাডলফ হিটলার, জার্মান চ্যান্সেলর, যখন তিনি 60 লাখ ইহুদি হত্যা করেন, 60 লাখ ইহুদি হত্যা করেন হলোকস্টের মাধ্যমে, তখন সকলের আবার টনক নড়তে থাকে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর 1948 সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়। এবং 48 সালে যখন ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করে প্যালেস্টাইনে, তখন থেকেই এই প্যালেস্টাইন নিজ ভূমিতে পরাধীন হয়ে যায়। অর্থাৎ প্যালেস্টাইন বা ফিলিস্তিন, এই ফিলিস্তিন নিজ ভূমিতে পরাধীন হয় 1948 সালে। এখন ব্যাপারটা আমি আবার বলতেছি, জার্মানরা বাল্টিক সাগর দখল করে রাখে, এখান থেকে তিমি শিকারে ব্যর্থ হয় ব্রিটিশরা, এই জন্য তারা অস্ত্র সংগ্রহ করতে পারে নাই। তাই ব্রিটিশদের সেনাদের মনোবল বাড়ানোর জন্য একজন নৌ প্রকৌশলী, যিনি একজন ইহুদি এবং জার্মান ছিলেন, জার্মান বংশোদ্ভূত, কিন্তু ব্রিটিশ নৌ প্রকৌশলীতে বা নৌবাহিনীতে চাকরি করতেন, তিনি চিম ওয়াইজম্যান, তিনি একজন অ্যাসিটন আবিষ্কার করেন, যেটা এক ধরনের বিস্ফোরক। এই অ্যাসিটন আবিষ্কার করলে ব্রিটিশরা 1917 সালে প্যালেস্টাইন দখল করে, অটোম্যান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইন দখল করে নিয়ে যায়। এবং ওই অ্যাট দ্য সেম টাইম 1917 সালে ফ্রান্সের যে সেনাপ্রধান ছিল জেনারেল ফচ, খুবই শক্তিশালী একজন সেনা ছিলেন, সেনা কর্মকর্তা ছিলেন। এবং এই কারণে জেনারেল ফচ পশ্চিমে এবং ব্রিটিশরা পূর্ব দিকে, অর্থাৎ প্যালেস্টাইনে তারা পূর্বত্ব কায়েম করে, যার ফলে জার্মানরা এই যুদ্ধে তারা পরাজিত হতে থাকে। আর এরই জন্য চিম ওয়াইজম্যানকে লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়। চিম ওয়াইজম্যানকে যা জিজ্ঞেস করা হয় তুমি কি চাও, তিনি বলছে যে আমি কিছু চাই না, আমি চাই জেরুজালেমকে কেন্দ্র করে, অর্থাৎ ওয়েলিং ওয়ালকে কেন্দ্র করে জেরুজালেমে প্রমিস ল্যান্ড চাই, অর্থাৎ ঈশ্বরের ভূমি। কারণ ঈশ্বরের একটা প্রতিশ্রুতি ছিল যে এখানে একটা ইহুদি রাষ্ট্র হবে, এরা ইহুদি ধর্ম মতে। এই জন্য তিনি বলছেন ঈশ্বরের ভূমি, বা এটা কি হিব্রু ভাষায় বলা হয় ইসরায়েল বা ল্যান্ড অফ গড, এই ঈশ্বরের ভূমি বা প্রমিস ল্যান্ড হিসেবে প্যালেস্টাইনের জেরুজালেমে তিনি ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার দাবি করেন। এবং এই দাবির প্রেক্ষিতে মিস্টার আর্থার বেলফোর তিনি ব্রিটিশ ইহুদি যাজককে উদ্দেশ্য করে একটা চিঠি লেখেন এবং বলেন তুমি বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে জেরুজালেমকে কেন্দ্র করে একটা ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করো। এই যে চিঠি লেখেন, এই চিঠিটাকে বলা হয় বেলফোর ঘোষণা। এবং এই চিঠি 17 সালে লিখছে, কিন্তু কার্যকর হয়েছে 1948 সালে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমে। 1948 সালে এটি কার্যকর হয়। তার মানে আপনি গল্পটা বুঝতে পারছেন, এখন জাস্ট আপনি ইনফরমেশনটা লিখতে পারেন। বেলফোর ঘোষণা অনেকবার পরীক্ষা আসছে, এটা 35তম বিসিএস, এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে আমরা বলতে পারি এটা যে ইহুদি নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান 1917 সালে এসিটন নামক এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন। এসিটন নামক এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন। এর ফলে ব্রিটিশরা অটোম্যান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইনকে দখল করে। চিম ওয়াইজম্যানের পুরস্কার স্বরূপ জেরুজালেমের ওয়েলিং ওয়ালকে কেন্দ্র করে
জেরুজালেমের ওয়েলিং ওয়ালকে কেন্দ্র করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার দাবি করলে বেলফোর ঘোষণার দাবি করলে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব মিস্টার আর্থার বেলফোর ব্রিটিশ পররাষ্ট্র সচিব মিস্টার আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি যাজক ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে জেরুজালেমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য যে পত্র লেখেন, ব্র্যাকেটে লিখবেন লেটার, যে পত্র লেখেন তা বেলফোর ঘোষণা। দ্যাট মিন্স বেলফোর ঘোষণা একটি লেটার, তা বেলফোর ঘোষণা। ব্যবস্থা গ্রহণের জন্য যে পত্র লেখেন তা বেলফোর ঘোষণা। ইহুদি নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান 1917 সালে অ্যাসিটন নামক এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন। এর ফলে ব্রিটিশরা অটোমান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইনকে দখল করে। চিম ওয়াইজম্যানের পুরস্কার স্বরূপ জেরুজালেমের ওয়েলিং ওয়ালকে কেন্দ্র করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার দাবি করলে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব চিম ওয়াইজম্যান পুরস্কার স্বরূপ জেরুজালেমের ওয়েলিং ওয়ালকে কেন্দ্র করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার দাবি করলে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব মিস্টার আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি যাজক ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে জেরুজালেমে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য যে পত্র লেখেন তা বেলফোর ঘোষণা নামে পরিচিত হবে। তার বেলফোর ঘোষণা বেসিক্যালি তিনি এটা চিঠি, এবং তিনি ব্রিটিশ ইহুদি যাজককে উদ্দেশ্য করে লিখছেন, এবং তার মধ্যে বলছেন যে বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে জেরুজালেমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য। ক্লিয়ার? ওকে, এটার অনুমোদনকারী দেশ 4টি। অনুমোদনকারী দেশ 4টি। এক, ইউএসএ 1917, এরাই প্রথম। এই জন্য ইউএসএ সবসময় ইসরায়েলের পক্ষে কথা বলে। ইউকে 1917, ফ্রান্স 1918, ইতালি 1918, অল আর দ্য বিগ ফোর্স, এদেরকে বলা হয় বিগ ফোর। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের বিগ ফোর ছিল 4টা দেশ। মিস্টার বেলফোর ঘোষণা
কার্যকর হয় 1948 সালে ফিলিস্তিনের বুকে ইসরায়েল প্রতিষ্ঠার মাধ্যমে। ইসরায়েল প্রতিষ্ঠার মাধ্যমে। ইসরায়েলকে বলা হয় প্রমিস ল্যান্ড অথবা ঈশ্বরের ভূমি। আবার পবিত্র ভূমি দাগায়েন না, পবিত্র ভূমি হলো জেরুজালেম। ওয়েলিং ওয়াল এটা হলো পবিত্র ভূমি ইহুদিদের। ওয়েলিং ওয়াল এটা হলো জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের ইহুদিদের পবিত্র ভূমি, ইহুদিদের পবিত্র ভূমি বা পবিত্র স্থান। ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইতালি 4টা দেশ হলো অনুমোদনকারী। প্রথম অনুমোদনকারী হলো ইউএসএ। বেলফোর ঘোষণা অনেক গুরুত্বপূর্ণ, একটু বোঝার চেষ্টা করতে হবে। আর আরেকটা বিষয় বলেছিলাম একটু আগে, সেটা হলো হলোকস্ট। হলোকস্ট এটা হলো 1939 থেকে 1945 পর্যন্ত অ্যাডলফ হিটলারের জার্মানিতে 60 লাখ ইহুদি হত্যার কর্মসূচি। ইহুদি হত্যার কর্মসূচি হলোকস্ট 45 পর্যন্ত অ্যাডলফ হিটলারের জার্মানিতে 60 লাখ ইহুদি হত্যার কর্মসূচি। ইহুদিদের হত্যা করতেন তিনি, মানে কেন? একটা জিনিস দেখেন, প্রথমে হলো মানে প্রাচীনতম ধর্ম হলো ইহুদি। ইহুদি ধর্ম থেকে হয়েছে খ্রিস্টান, এই খ্রিস্টান থেকে হয়েছে প্রোটেস্ট্যান্ট। ইহুদি মানে ক্যাথলিক একটা গোড়াপন্থী, আর খ্রিস্টান থেকে হয়েছে প্রোটেস্ট্যান্ট। এই ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো নিউ টেস্টামেন্ট, আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হলো বাইবেল। আর ওল্ড টেস্টামেন্ট, দুঃখিত, ওল্ড টেস্টামেন্ট। আর প্রোটেস্ট্যান্টের ধর্মগ্রন্থ হলো নিউ টেস্টামেন্ট। এই প্রোটেস্ট্যান্ট ধর্মটা এটা চালু হয়েছে জার্মানিতে চালু। প্রোটেস্ট্যান্ট হলো সংস্কারপন্থী খ্রিস্টান, সংস্কারপন্থী খ্রিস্টানরা তাদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। ওল্ড টেস্টামেন্টের বর্তমান রূপটা হলো নিউ টেস্টামেন্ট। এটা জার্মানিতে চালু হয়। এখন দেখেন, এই ওল্ডের পুরো বিপরীতটা হলো নিউ টেস্টামেন্ট, এবং এ কারণে জার্মানরা সবসময় ইহুদি বিদ্বেষী হয়। তারা এতটা সংস্কারপন্থী খ্রিস্টান হয়েছে এখান থেকে এখানে, তার মানে পুরো রিভার্স হলো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। ধর্মের দিক থেকে একটা পার্থক্য আছে। আর একটা জিনিস হলো যে জার্মানরা মনে করে ইহুদিরা হলো বিশ্বাসঘাতক। আপনি দেখেন, আলবার্ট আইনস্টাইনের নাম শুনছেন? আইনস্টাইন কিন্তু একজন ইহুদি ছিল, এবং তিনি কিন্তু একজন জার্মান ছিল, কিন্তু সে যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্রের ধারণা দিয়েছিল। তাহলে পরমাণু অস্ত্রের ধারণা দিয়েছে যুক্তরাষ্ট্রকে হলো আইনস্টাইন, পরমাণু অস্ত্রের ধারণা দেন। তাহলে আইনস্টাইন তিনি হলেন পরমাণু অস্ত্রের ধারণা দিয়েছেন হলো যুক্তরাষ্ট্রকে, অথচ তিনি একজন জার্মান, অথচ ইহুদি। এজন্য জার্মানরা মনে করে থাকে ইহুদিরা বিশ্বাসঘাতক হয়। আপনি দেখবেন কার্ল মার্কস কিন্তু একজন ইহুদি ছিল, এবং কার্ল মার্কস কিন্তু একজন জার্মান ছিল। উনি জার্মান থাকলেও কিন্তু জার্মানিতে মরতে পারে না, লন্ডনে মৃত্যু তার, কারণ সে লন্ডনে পাড়ি জমাইছে। মনে করে থাকে জার্মানরা যে ইহুদিরা বিশ্বাসঘাতক।
এই জন্য ইহুদিরা মানে জার্মানরা তারা ইহুদি বিদ্বেষী হয়ে থাকে। তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি বলেন? ইহুদিদের ধর্মগ্রন্থ হলো ওল্ড টেস্টামেন্ট, আর প্রোটেস্ট্যান্টের ধর্মগ্রন্থ হলো নিউ টেস্টামেন্ট। কার্ল মার্কসের জন্ম হলো জার্মানিতে, কিন্তু মৃত্যু হলো লন্ডনে। ক্লিয়ার? পৃথিবীর প্রথম প্রোটেস্ট্যান্ট ধর্মের শুরু হয়েছে কিন্তু জার্মানি থেকে। মার্টিন লুথার, তিনি প্রোটেস্ট্যান্ট আন্দোলন করেছেন। বলছি আমি ক্লাসে। নাম্বার 3, 14 দফা, 1918 মার্কিন 28তম প্রেসিডেন্ট, উড্রো উইলসন উড্রো উইলসন 1918 লিখবেন ইউএস কংগ্রেস। প্রথম দফা শান্তিপূর্ণ কূটনীতি। 14তম দফা জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। বিশেষ দিক সাম্রাজ্যগুলোর পতন চেয়েছেন। বিশ্বাস করেননি অথবা মানতে পারেনি ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো। অর্থাৎ 14 দফা এটা ঘোষণা করছে 1918 সালে ইউএস কংগ্রেসে ঘোষণা করা হয়। মার্কিন 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন ঘোষণা করেন। এর প্রথম দফা ছিল শান্তিপূর্ণ কূটনীতি বা পিসফুল ডিপ্লোমেসি। 14তম দফা ছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। এর বিশেষ দিক ছিল সাম্রাজ্যগুলোর পতন তিনি চেয়েছিলেন, আর এই জন্যই তাকে মানতে পারেনি ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো মানতে পারেনি। চৌদ্দ দফা। নেক্সট, নাম্বার 4, দ্বিতীয় ভার্সাই সন্ধি। 1919, এটা ভার্সাই ফ্রান্স, এখানে স্বাক্ষরিত হয়। মিত্রপক্ষ বনাম জার্মানি। মিত্রপক্ষের অধীনে ছিল 27টি দেশ, আর জার্মানি একটা। এর উদ্দেশ্য 1, জার্মানিকে শাস্তি, 2, আইএলও প্রতিষ্ঠা, 3, জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। কার্যকর 1920 সালের 10 জানুয়ারি। ফলাফল: প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি। এর মেয়াদ ছিল 15 বছর।
তাহলে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয় 1919 সালের 28 জুন। 1919 সালের 28 জুন এটা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। এখন আপনি প্রথমেই দেখছেন জার্মানিকে শাস্তি, এই জার্মানিকে শাস্তি কি কি দেয়? নাম্বার 1 হলো জার্মানিকে প্রতি সেকেন্ডে 69 সেন্ট জরিমানা দিবে। প্রতি সেকেন্ডে 69 সেন্ট জরিমানা দিবে। তারপরে হলো জার্মানি এ পর্যন্ত যত ভূখণ্ড দখল করেছে, এ পর্যন্ত যা দখল করেছে তা ফেরত দিবে। দখল করেছে তা ফেরত দিবে। জার্মানি এ পর্যন্ত যা দখল করেছে তা ফেরত দিবে। ডেস্ট্রয়ার ছাড়া সাবমেরিন ব্যবহার করতে পারবে। সাবমেরিন ব্যবহার করতে পারবে। উল্লেখযোগ্য শাস্তি এই 3টা। এই আইএলও প্রতিষ্ঠাটা 19 সালেই হয়, 1919 সালে। আর জাতিপুঞ্জ প্রতিষ্ঠা 1920 সালের 10 জানুয়ারি। এবং যেদিন জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় ওদিনই এই চুক্তিটি কার্যকর হয়। তবে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি কিন্তু 1919 সালের 28 জুন হয়েছে। যেদিনকার চুক্তি স্বাক্ষরিত হয় ওই দিনকারই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। দ্বিতীয় ভার্সাই সন্ধি ভালো, এখন পর্যন্ত নতুন সিলেবাসে বিসিএস এটা আসে নাই, এখন পর্যন্ত আসে নাই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মার্কিন কংগ্রেস মানে মার্কিন পার্লামেন্ট। মার্কিন পার্লামেন্টকে বলা হয় মার্কিন কংগ্রেস। নাম্বার 5 জাতিপুঞ্জ, ইংলিশে বলা হয় লিগ অব নেশনস। লিগ অব নেশনস এটা 10 জানুয়ারি 1920। 1920 সদর দপ্তর ছিল জেনেভা। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 39। মোট সদস্য ছিল 58। প্রথমে সদস্য পদ পায়নি জার্মানি। সদস্য পদ গ্রহণ করেনি ইউএসএ, ব্রাজিল, মেক্সিকো। ইউএসএ, ব্রাজিল, মেক্সিকো। উদ্যোক্তা ছিল ইউএসএ। এটা অকার্যকর হয় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে। বিলুপ্ত 1946 সালে। আর এটার উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধ করা। মজার বিষয়, উদ্যোক্তা ইউএসএ কিন্তু সদস্য পদ গ্রহণ করেনি ইউএসএ। এটাই পরীক্ষা আসতে পারে যে ইউএসএ কেন সদস্য পদ গ্রহণ করেনি। ইউএসএ কেন সদস্য পদ গ্রহণ করেনি এটা পরীক্ষা আসতে পারে। এখানে একটা কথা লিখে নেই স্টার দিয়ে। 1823 সালের
মনরো ডক্ট্রিন অনুসরণ করে ইউএসএ জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেনি। জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেনি। 1823 সালের মনরো ডক্ট্রিন অনুসরণ করে ইউএসএ জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেনি। সাইফুল, সাইফুলকে ডাকো। জাতিপুঞ্জের প্রতিষ্ঠান সদস্য, আল্লাহ রে, এটা 42, সরি, প্রতিষ্ঠান সদস্য 42, আমি দুঃখিত। মোট সদস্য এমনি 58, 3939 ওটা মাথা কাজ করছে, ওটা 42। মোট সদস্য 58 পর্যন্ত ছিল, মোট সদস্য ছিল 58 পর্যন্ত। এখন কথা হলো ইউএসএ জাতিপুঞ্জ সদস্যপদ গ্রহণকারী মনরো ডক্ট্রিন অনুসারে মার্কিন পররাষ্ট্রনীতির কিছু ঐতিহাসিক বাস্তবতা আছে। মার্কিন পররাষ্ট্রনীতির ঐতিহাসিক বাস্তবতা হলো যে মনরো ডক্ট্রিন, ট্রুম্যান ডক্ট্রিন, বুশ ডক্ট্রিন। যেমন বুশ ডক্ট্রিন কি ছিল? ওয়ার অন টেরর 2001 সাল থেকে, যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এরপরে আগে ছিল আবার ট্রুম্যান ডক্ট্রিন 1947-এ। 1947 সালে ট্রুম্যান ডক্ট্রিনের বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল যে মানে ডলার ডিপ্লোমেসি, মানুষকে সাহায্য করো, গরিব দেশে সাহায্য করো, তাদের বশ্যতা স্বীকার করো। এটা পলিসি ছিল 47 সাল থেকে 2001 পর্যন্ত। 1947 সালের আগে 1823 সাল থেকে যুক্তরাষ্ট্রের একটা ফিলোসফি ছিল, সেটা ছিল মনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিনের বিষয়বস্তু ছিল আইসোলেশন। আইসোলেশন মানে হলো আটলান্টিক মহাসাগরের এপার আর ওপার, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের এপারে যারা আছে তারা ওপারের সাথে মিশবে না। আপনি দেখেন ব্রাজিল, মেক্সিকো, তারা কিন্তু মানে ওপার ছিল, অর্থাৎ আটলান্টিকের ওপার ছিল। এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি লয়াল থেকে তারা সদস্যপদ গ্রহণ করেনি। মনরো ডক্ট্রিনের বিষয়বস্তু কি সেটা লিখে নিই। মনরো ডক্ট্রিনের বিষয়বস্তু হলো যে দুই মহাদেশ বা দুই আমেরিকা মহাদেশ আটলান্টিকের ওপারের মানে ইউরোপের, কারণ যুক্তরাষ্ট্র তো স্বাধীনতা লাভ করছে আটলান্টিকের ওপার থেকে, ব্রিটেনের কাছে স্বাধীনতা লাভ করছে, ওদেরকে দেখতে পারে না। ওপারের ব্র্যাকেটে ইউরোপের কর্তৃত্ব মানবে না, কর্তৃত্ব মানবে না। দুই আমেরিকা মহাদেশ আটলান্টিকের ওপারের কর্তৃত্ব মানবে না। দুই আমেরিকা মহাদেশ আটলান্টিকের ওপারের কর্তৃত্ব মানবে না। এটা হলো মনরো ডক্ট্রিনের ফিলোসফি। এবং এ কারণেই যুক্তরাষ্ট্র কিন্তু খেলা দেখিয়েছে। যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যারা তারা যা বলে তা করতে চায় এবং তা অক্ষর অক্ষরে পালনও করে। এখন দেখেন, জেনেভা সদপ্তর ছিল জাতিপুঞ্জের, জাতিপুঞ্জের পরিবর্তে এখন কিন্তু জাতিসংঘ, এবং সেই জাতিসংঘের কার্যালয় কিন্তু নিউ ইয়র্কে, এখন নিউ ইয়র্কে, এবং সারা পৃথিবীকে সে নিউ ইয়র্কে নিয়ে ছাড়ে। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু যে সারা বিশ্বকে তারা কিন্তু নিউ ইয়র্কে নিয়ে ছাড়ে। অর্থাৎ এই নিউ ইয়র্ক কিন্তু এখন জাতিসংঘ, মানে জাতিসংঘের কার্যালয় প্লাস এখন ইউএস এর একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে জাতিসংঘ। কারণ আপনি জাতিসংঘের সমাবেশে যান, সম্মেলনে যান, আপনি ওখানে যান, কিন্তু ওখানে প্লেন ভাড়াটা কে পায়? ইউএসএ। ওখানে ইমিগ্রেশন চার্জটা ইউএসএ পায়। হোটেলে থাকেন, হোটেলের ভাড়াটা ইউএসএ পায়। আপনি যে খাবারটা খান সেই খাবারটা ইউএসএ পায়। অর্থাৎ জাতিসংঘ এখন যুক্তরাষ্ট্রের একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং সে কিন্তু জাতিপুঞ্জে যায় নাই,
কিন্তু সারা বিশ্বকে তিনি জাতিসংঘে নিয়ে ছাড়ছেন। এই হলো বিষয়। এবং এই মন্ডল নীতির মূল কথাই ছিল যে আটলান্টিকের ওপরের কর্তৃত্ব মানবে না। এ কারণে মার্কিন কংগ্রেস থেকে উড্রো উইলসন প্রেসিডেন্ট ছিল, তাকে অনুমতি দেয় নাই যে তুমি জাতিপুঞ্জে সদস্যপদ গ্রহণ করো। এই অনুমতিটা তাকে দেয়া হয় না। এবারে সেভার্স সন্ধি, সেভরেস ট্রিটি যেটাকে বলে, সেভরেস ট্রিটি, এটা হয় 1920 10 আগস্ট। এটা হয় ফ্রান্সে, সেভরাস ফ্রান্স। এটা হলো অটোম্যান সাম্রাজ্যের পতন, অটোম্যান সাম্রাজ্যের শাস্তি, অটোম্যান সাম্রাজ্যের শাস্তি। এই শাস্তি কি ছিল? লেবানন ও ফ্রান্স, লেবানন ও সিরিয়া, সিরিয়াকে পাবে ফ্রান্স, এবং লেবানন সিরিয়া কিন্তু ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে, অটোম্যান সাম্রাজ্য থেকে ভাগ করে দেয়। লেবানন সিরিয়াকে পাবে ফ্রান্স, প্যালেস্টাইনকে পাবে ইউএসএ, ইউকে। অটোম্যান সাম্রাজ্যের পতন হবে, অটোম্যান সাম্রাজ্যের পতন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেই চুক্তিটা হয় 1923 সালে, নাম্বার 7, লুজন চুক্তি, 1923। এবার 100 বছর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিক বই থেকে বিস্তারিত পড়বেন আপনারা, নতুন এডিশন এটা অ্যাড করা হয়েছে, নতুন এডিশনে এটা যুক্ত করা হয়েছে। লুজন চুক্তি বিশ্ব রাজনীতির 100 বছর, এটা মানে কি বলবো, বইটা প্রচুর ভুল আছে, কোনো মানে পরিশ্রম ছাড়া বইটা লিখছেন, মানে হুদাই কিছু কিছু টপিক রাখছেন, টপিকটাই ঠিক আছে, ভিতরে কিন্তু ইনফরমেশন কমপক্ষে আমি আপনাকে 200 ভুল দেখাতে পারবো। ভুল মানে এখানে একুরেট ভুল, এক্সপ্লানেশনও ভুল। জাস্ট এই জাতীয় কোনো বই না থাকার কারণে এই বইটা একটু মার্কেট পাইছে, প্রচুর ভুল এটা, এগুলো পড়েন না। যেটা পড়া লাগবে আমি বলবো, এটা পড়তে পারেন যে ঘটনার সিকোয়েন্স বোঝার জন্য, কিন্তু ইনফরমেশন ক্যারি করার জন্য না। লুজুং চুক্তি 1923, এটা হয় সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে হয়। এর বিষয়বস্তু হলো তুরস্ক প্রজাতন্ত্র হয়, তুরস্ক প্রজাতন্ত্র হয়। আর একটা বিষয় হলো, এই চুক্তির একটা বিষয় হলো যে তুরস্ক অসম্প্রসারণ নীতি অনুসরণ করবে। সম্প্রসারণ কোনো নীতি থাকতে পারবে না, অর্থাৎ যেটাকে বলে এক্সপ্যানশন, নন এক্সপ্যানশন করতে হবে। অর্থাৎ এক্সপ্যানশন হলো যে সাম্রাজ্যের বিস্তার, এই এক্সপ্যানশনকে অবৈধ ঘোষণা করা হয়েছে এখানে, অর্থাৎ তুরস্ক এক্সপ্যানশন করতে পারবে না, তুরস্ক এক্সপ্যানশন করতে পারবে না। নাম্বার 8, সাম্রাজ্যের পতন। প্রথম বিশ্বযুদ্ধের পরে 4টি সাম্রাজ্যের পতন হয়, 4টির পতন। 1 নাম্বার, জার সাম্রাজ্যের পতন 1917। এর ফলে কি হয়? এর ফলে হলো 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়, সোভিয়েত ইউনিয়ন, যেটাকে বলে ইউএসএসআর, গঠিত।
এক, জার সাম্রাজ্যের পতন 1917, এবং এর ফলাফলটা ছিল 5 বছর গৃহযুদ্ধ ছিল, প্রথম ক্লাসে বলেছিলাম রুশ বিপ্লবের মধ্যে। 22 সালে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর গঠিত হয়। 2 নম্বর, প্রুশিয়া সাম্রাজ্যের পতন, এটা হয় 1918-তে, এবং 1919 থেকে 1933 পর্যন্ত হয় ভাইমার প্রজাতন্ত্র। আমরা প্রায় শুনে থাকি ভাইমার রিপাবলিক। 1933 থেকে বর্তমান অ্যাডলফ হিটলার আসার পরে এর নাম হয় জার্মানি, এবং এখন পর্যন্ত এটা জার্মানি। নাম্বার 3, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের পতন, এটা হয় 1918 সালে, এবং অস্ট্রিয়া ও হাঙ্গেরি পৃথক হয়। অস্ট্রিয়া ও হাঙ্গেরি পৃথক হয়। নাম্বার 4, অটোম্যান সাম্রাজ্য, এটা হয় 1922 সালে। ফলাফল হলো 1923 সালে তুরস্ক প্রজাতন্ত্র হয়। তুরস্ক প্রজাতন্ত্র হয়। আপনাদের ফ্রেন্ড সার্কেলদের ভর্তিতে বলেন, আমরা দ্রুত আগাবো, প্রচুর হলে ভালো হবে, বেশি হবে, বেশি কম্পিটিশন হবে, মজা হবে, আমারও ভালো লাগবে পড়াতে। ক্লিয়ার? এই 4টা সাম্রাজ্যের পতন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে। নাম্বার 9, যুগোস্লাভিয়া গঠন। যুগোস্লাভিয়া গঠন 1919 সালে বলকান উপদ্বীপের স্মল স্টেটস নিয়ে, মনে আছে স্মল স্টেটস মানে মিলিটারি পাওয়ারলেস, স্মল স্টেটস নিয়ে যুগোস্লাভিয়া গঠিত হয়। যুগোস্লাভিয়া গঠিত হয়, মনে আছে কিনা আপনার, যে স্মল স্টেট মানে মিলিটারি পাওয়ারলেস। এই বলকান উপদ্বীপের 11টা দেশ আছে, তার মধ্যে 7টি প্রজাতন্ত্র নিয়ে গঠিত হয়েছিল। 1992 সালে যুগোস্লাভিয়া ভেঙে প্রথমে 5টি প্লাস 2006 সালে মন্টিনিগ্রো ও 2008 সালে কসোভো হয়। এক, সার্বিয়া। 2, বসনিয়া হার্জেগোভিনা। 3, স্লোভেনিয়া। 3, স্লোভেনিয়া। ক্রোয়েশিয়া তো এখানে নাই, ক্রোয়েশিয়া হবে না। মেসিডোনিয়া হবে, আরেকটা হলো ক্রোয়েশিয়া। হ্যাঁ, ক্রোয়েশিয়া আর মেসিডোনিয়া। ক্রোয়েশিয়া, আরেকটা হলো মেসিডোনিয়া। এই 5টি হয়েছে 1992 সালে, আর এই 6 সালে মন্টেনিগ্রো, 8 সালে কসোভো, এই মোট 7টি প্রজাতন্ত্র হয়। এর গঠন করার উদ্দেশ্য হলো যে 1919 সালের পর
হ্যাঁ, 1919 সালের পর দেখলো যে পৃথিবীকে যদি নিরাপদ রাখতে হয়, এসব ছোট দেশগুলোকে একত্রে থাকলে কেউ আক্রমণ করবে না, ভবিষ্যৎ আক্রমণ থেকে মানে রক্ষা পাওয়ার জন্য এটা ফিউচার মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি তারাই এই যুগোস্লাভিয়া গঠন করে দেয়। এবং 1992 সালে মনে করছে যে এখন পৃথিবী নিরাপদ, এখন তাদের আর একত্রে থাকার মানে নেই, তাদেরকে আলাদা করে দিতে হবে। তখন 1992 সালে আবার তাদেরকে আলাদা করে দেওয়া হয়। নাম্বার 10, প্যারিস প্যাক্ট। এটা 1928 সালে হয়। ফ্রান্স ও ইউএসএ প্রথম স্বাক্ষরকারী হলো অনাগ্রাসন চুক্তি। অনাগ্রাসন চুক্তি অর্থাৎ কেউ কেউ আক্রমণ করতে পারবে না, কোনো স্বাধীন দেশ কোনো স্বাধীন দেশে আক্রমণ করতে পারবে না, এগুলো অনাগ্রাসন চুক্তি, প্যারিস প্যাক্ট। প্যারিস প্যাক্ট। এবারে 11, গ্রেট ডিপ্রেশন। এটাকে বাংলায় বলে মহামন্দা। এর আরেকটা নাম গ্রেট রেসেশন। গ্রেট রেসেশন। কে বলতে পারে বর্তমান একটা মন্দা চলতেছে, বর্তমান বিশ্ব একটা মন্দা চলতেছে? যদি কোভিড না হইতো তাহলে বাংলাদেশের চেহারা ভিন্ন থাকতো। কোভিড বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দিয়েছে। 2019 সালে বাংলাদেশের ইকোনমি যে কোনো সময় থেকে সবচেয়ে ভালো ছিল এবং পৃথিবীতে দ্বিতীয় দ্রুততম এবং দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্য প্রবৃদ্ধির দেশ ছিল বাংলাদেশ। রপ্তানি প্রবৃদ্ধির দেশ দ্বিতীয় বিশ্বের মধ্যে। ফার্স্ট ছিল ভিয়েতনাম, সেকেন্ড ছিল বাংলাদেশ। এবং বাংলাদেশ ছিল নিরাপদ অর্থনীতি 2019 সালে, এবং এটা ইকোনমিস্টের জরিপে ছিল। পৃথিবীর 9টা দেশ ছিল যারা ছিল নিরাপদ অর্থনীতি দেশ, তার মধ্যে একটা ছিল বাংলাদেশ। আইএমএফ বলছে যে সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং নেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ বাংলাদেশ। বাংলাদেশকে আইএমএফ 2019 সালে বলছিল যে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। এবং এত বুম করেছিল ইকোনমিটা 2019 সাল পর্যন্ত, 18-19 সাল পর্যন্ত বাংলাদেশ অর্থনীতি সত্যি খুব অ্যামেজিং ইকোনমি ছিল। এবং কোভিডের কারণে এটা আমাদের মানে সবচেয়ে বড় একটা সংকট হচ্ছে সারা বিশ্বে। কোভিড এবং আফটার হলো আপনার কোভিড পরবর্তী যে নিউ নর্মাল, অর্থাৎ কোভিড কাটিয়ে ওঠার জন্য নিউ নর্মাল একটা অবস্থায় ফিরে আসার জন্য নিউ নর্মাল নামে একটা টার্মিনোলজি আছে। এই নিউ নর্মাল প্রসেসে ফিরে আসার চেষ্টা করতে করতেই হয়ে গেছে কি আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপনারা জানেন যে একটা পত্রিকা আসছে যে শস্য চুক্তি হয়েছিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, যে চুক্তির মেয়াদ গত 17 জুলাই শেষ হয়ে গেছে। এবং এই চুক্তির আওতায় ইউক্রেন থেকে সবচেয়ে বেশি গম আমদানিকারী শীর্ষ দেশটা ছিল বাংলাদেশ। তৃতীয় শীর্ষ দেশ বাংলাদেশ ছিল গম আমদানিতে। অর্থাৎ বাংলাদেশ এত বেশি আমদানি করছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আমদানি করে মিশর, তার চাইতে বেশি আমদানি করে ফেলছে এই সময়। শুধু প্রবলেম হলো এখন আবার শস্য চুক্তি নাই, আবার বাংলাদেশে গমের সংকট হবে, আবার আটার কেজি 80 টাকা হবে। তো বিষয় হলো যে বর্তমানে কিন্তু একটা ক্রাইসিস চলতেছে সারা ওয়ার্ল্ডে। এই ক্রাইসিসের মূল কারণটা কি? একজন বলছেন মুদ্রা সংকট, আসলে মুদ্রা সংকট না, মানে বর্তমান যে অর্থনৈতিক মন্দা হচ্ছে সেই মন্দাটার মূল কারণটা কি? এটা ডলার ক্রাইসিসও না। বর্তমান যেই মন্দা তার প্রধান কারণটা হলো, কে বলতে পারেন প্রধান কারণ কি? প্রধান কারণটা কি? সেটা হলো সাপ্লাই চেইন ভেঙে পড়ছে। সাপ্লাই চেইন ক্রাইসিস বা সরবরাহ চেইন সংকট, অর্থাৎ সরবরাহ সংকট, সাপ্লাই নাই। অর্থাৎ কোভিড পিরিয়ডে কোনো প্রোডাকশন হয় নাই। প্রোডাকশন না হলে সাপ্লাই কেমন হবে? প্রোডাকশন না থাকলে সাপ্লাই মানে যোগান যখন না থাকবে তখন কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার দাম বেড়ে যাবে। যোগান কম থাকলে চাহিদা বেশি থাকলে দাম বেড়ে যায়, এবং সে কারণে কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু দাম বেশি। আপনি বলতে পারেন বাংলাদেশের দাম বেশি, এটা সারা ওয়ার্ল্ডেই।
প্রত্যেকটা বিশ্ব এখন তালমাতাল অবস্থা। তুরস্কের 37% যেখানে ইনফ্লেশন, আমাদের ইনফ্লেশন তো হলো 9.72, আর তুরস্কের হলো 37%। সারা বিশ্বে এমনকি উন্নত G7 ভুক্ত যে দেশ তার মধ্যে শুধুমাত্র ব্রিটেনের 10%, আর কারো 10%-এর কাছাকাছি নাই ইনফ্লেশন। যুক্তরাষ্ট্রের 18% ইনফ্লেশন। তোমরা সবার ইনফ্লেশন কিন্তু অনেক বেশি, কথা বুঝতে পারছেন? বাংলাদেশের ইনফ্লেশন কিন্তু অনেক রিজনেবল ইনফ্লেশন। আপনি একটু জিজ্ঞাসা করে দেখবেন, যারা বিদেশে থাকে তারা বলবে যে বাংলাদেশ খুব ভালো আছে। সেদিন একজন পোস্ট দিছে আমার, যে একটা শশা কিনছে 500 টাকা দিয়ে, বাংলাদেশে 500 টাকা একটা শশা, এতটুকু। বাংলাদেশে সেই সংকটটা এখনো হয় নাই, কারণ আমাদের কৃষি উৎপাদনে আমরা কিন্তু বিশ্বের 21টা পণ্য উৎপাদনে শীর্ষ 10-এ আমরা, শীর্ষ 10-এ আমরা 21টা কৃষিজাত পণ্য উৎপাদনে আমরা কিন্তু শীর্ষ 10-এ। এই জন্য আমরা টিকে আছি, ভালো আছি, ঠিক আছে। এখন বিষয় হলো যে এইরকমেরই গ্রেট ডিপ্রেশন, এটা হয় 1929 থেকে 1933, এবং এটা 39 পর্যন্ত চলতে থাকে, 10 বছর। এটা হলো মানে আর্থিক প্রতিষ্ঠানের অভাবের কারণে এই মন্দাটা হয়। আর্থিক প্রতিষ্ঠানের অভাব, এটা ছিল মূল কারণ। মন্দা মোকাবেলায় গ্রেট ডিল অ্যান্ড নিউ ডিল ঘোষণা করেন 32তম মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট। নিউ ডিল এবং গ্রেট ডিল, গ্রেট ডিল ঘোষণা করছে 1933-তে, আর নিউ ডিল 1937-এ। এবং এই দুইটা ডিলের মাধ্যমে কিন্তু গ্রেট ডিপ্রেশনটার হয়। এবং গ্রেট ডিপ্রেশন নামকরণ হয়েছে কারণ আমরা বলছি না প্রথম বিশ্বযুদ্ধের নাম কি ছিল, বেসিক্যালি গ্রেট ওয়ার। তার নাম কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ, গ্রেট ওয়ার। কথা কি বুঝতে পারছেন? এই সাপ্লাই চেইনের সংকটের কারণে সারা বিশ্বে এই সমস্যাটা দেখা দিছে। বর্তমান মন্দার প্রধান কারণ হলো সরবরাহ সংকট। মনে রাখেন, পরীক্ষার সময় গিয়ে ডলার সংকট দাগায়েন না, সুদ টুদ দাগায়েন না, দাগাইতে হবে ডিরেক্ট সরবরাহ সংকট, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়বো, কিন্তু দুঃখের বিষয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এত ইমপ্রেসিভ এবং এত মানে খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিক, কিন্তু এখান থেকে গত 10টা প্রিলিতে একবারও পরীক্ষা আসেনি, একটা প্রশ্ন আসেনি। কিন্তু তারপর আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ফার্স্ট ডে দেখা হবে। আল্লাহ হাফেজ।